মিন দিব না এখানে। এর ভিতরে হচ্ছে ওই অবজেক্টটা পাস করে দেন, ফাইলের অবজেক্টটা, মাই অবজেক্ট। তারপর একটা while লুপ নেন, while লুপের স্যার ভিতরে এখানে হচ্ছে রেড দেখাচ্ছে যে এখানে রেড কেন দেখাবে? আচ্ছা, এক্সেপশন হ্যান্ডেল করতে বলতেছে তাই না? আপনি মেইন ফাংশনের পাশে থ্রোজ এক্সেপশন লিখে দেন। কোথায় দিব স্যার? মেইন ফাংশনের পাশে এই যে স্ট্রিং args, হ্যাঁ ক্লিক করেন, স্পেস থ্রোজ এক্সেপশন। ক্লোজ এক্সেপশন বড় হাতের ই প্লাস। এবার একটা while লুপ নেন স্ক্যানারের পরে, ছোট একটা ডাবল হবে। হ্যাঁ, মাই রিডার স্ক্যানারের অবজেক্টটা ডট হ্যাজ নেক্সট লাইন, যতক্ষণ পর্যন্ত ট্রু হতে থাকবে সে হচ্ছে রিড করতে থাকবে ওই ফাইলের লোকেশনটা। হ্যাঁ, তারপর ডানে যান, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেন, হ্যাজ নেক্সট লাইন। হ্যাঁ, হ্যাজ আছে, মানে যতক্ষণ পর্যন্ত সে লাইন পেতে থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরতে থাকবে, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে হ্যাজ নেক্সট লাইন। নেক্সটটা কাটেন, লাইন হ্যাজ নেক্সট লাইন। হ্যাঁ ঠিক আছে। তারপরে ভিতরে হচ্ছে লেখেন একটা স্ট্রিং নেন, যে স্ট্রিংটা হচ্ছে এই অবজেক্টটা কি করতেছে, স্ক্যানারের অবজেক্টটা প্রত্যেকটা লাইন মানে শেষ না হওয়া পর্যন্ত কিছু ঘুরতে থাকবে না while লুপটা, জি জি মানে নেক্সট লাইন পাওয়া পর্যন্ত ঘুরতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সে পাবে। মানে মেথডটা কিন্তু দেখেন খুব মানে ওইভাবেই বানানো হয়েছে নামটা, যতক্ষণ পর্যন্ত সে নেক্সট লাইন পাইতে থাকবে while লুপটা ঘুরতে থাকবে। তাহলে প্রত্যেকটা মানে অবজেক্টের প্রত্যেকটা লাইনকে কি আমার স্ট্রিং আকারে রাখা লাগবে না? জি স্যার। তাহলে একটা স্ট্রিং নেন, ডেটা, স্ট্রিং ডেটা, এই অবজেক্টটার প্রত্যেকটা লাইনকে স্ট্রিং স্পেস ডেটা ইকুয়াল টু মাই রিডার ডট নেক্সট লাইন। প্রত্যেকটা লাইনকে ডেটার ভিতরে রাখবে আর হচ্ছে ইন্টার চেপে ডেটাটাকে প্রিন্ট করে দেন। ডেটা রান দেন আবার। এবার আশা করছি একটু বেশি ভর্তি হবে স্যার, ইনশাআল্লাহ মানুষ তো অনেকে যোগাযোগ রাখতেছে। ঠিক আছে, জি স্যার। এই হচ্ছে একটা ওয়ে ফাইল ইউজ করে, মানে এটা একদম ফিক্সড ওয়ে, আপনার এগুলোকে ফলো করে, মানে আপনি যদি ফাইল থেকে ইনপুট নেন, যদি ফাইল ক্লাস থেকে নেন তাহলে এটাই ফলো করে আপনাকে আগাইতে হবে। এরকম 5-6টা একদম ডিটারমাইন্ড ওয়ে আছে, আর অনেকগুলো ওয়ে আছে, এটা কিন্তু ফিক্স না। ঠিক আছে, ফাইল রিডার আছে, বাফার রিডার আছে, বাফার রাইটার আছে, প্রিন্ট রাইটার, প্রিন্ট রিডার আছে, তো এটা এর মধ্যে একটা ওয়ে। তার তাহলে মানে স্যার আমরা যখন ফাইল করব তখন লোকেশন সেট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আমি করি আর কি, এই জন্য আমি এটা দেখাইলাম। ফার্স্টে ফাইল ক্লাসের একটা অবজেক্ট নিবেন, অবজেক্টটাকে কনস্ট্রাক্টরে দিয়ে দিবেন হচ্ছে আপনার টেক্সট ফাইলটার লোকেশন। ঠিক আছে, জি স্যার। 8 নাম্বার লাইনটা গেল না? ইজি, 8 নাম্বার লাইনটা তো ইজি। হ্যাঁ তারপরে জি স্যার। স্ক্যানারটা আমরা ইউজ করি ইউজার থেকে ইনপুট নিতে। এখন জি স্যার। আমরা স্ক্যানারে সেম ভাবে অবজেক্ট খুলবো, কিন্তু সিস্টেম ডট ইন এর যেখানে আমরা লিখতাম ওই জায়গাটায় আমরা পাঠিয়ে দিচ্ছি হচ্ছে ফাইলের ফাইলের যে অবজেক্টটাকে। অবজেক্টটা খুলছি। কারণ দেখেন, আমি আগে স্ক্যানার ক্লাসে যখন সিস্টেম ডট ইন লিখতাম তখন হচ্ছে আমার ইউজার থেকে ইনপুট নিচ্ছি সিস্টেম থেকে, এখন আমি বলে দিচ্ছি যে আমি ইউজার থেকে না নিয়ে আমি ফাইলের অবজেক্টটা থেকে নিব।
এই জন্য ফাইলের অবজেক্টটাকে আমি পাঠাইছি। ক্লিয়ার? 10 নম্বর লাইন। 11 নম্বর লাইন দেখেন, আমার স্ক্যানারের অবজেক্টটা একদম শেষ লাইন না পাওয়া পর্যন্ত নেক্সট হতে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে ট্রু হতে থাকবে আমার while লুপ কি ঘুরতে থাকবে না? জি স্যার। এই জন্য মাই রিডার ডট হ্যাজ নেক্সট লাইন মানে কিন্তু ট্রু। যদি আপনি এর আগে এক্সক্লেমেশন সাইন দিয়ে দেন মানে মাই রিডারের আগে, তার মানে হচ্ছে ফলস। আর যদি শুধু এটা লেখেন তার মানে হচ্ছে ট্রু। তার মানে যতক্ষণ ট্রু হতে থাকবে ততক্ষণ আমার while লুপটা কি ঘুরতে থাকবে। তো এই জন্য জাস্ট মাই রিডার ডট হ্যাজ নেক্সট লাইন লিখলেই এনাফ কন্ডিশনে। তো লুপের ভিতরে ঢুকলো, লুপের ভিতরে ঢুকার পরে আমার মাই রিডার যে স্ক্যানারের অবজেক্টটা সেটা প্রত্যেকটা লাইন নিয়ে স্ট্রিং এর ডেটার ভিতরে রাখবে, আর প্রত্যেকবার ডেটাটা প্রিন্ট করলে আমার যতগুলো লাইন আছে সবগুলো প্রিন্ট হতে থাকবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। আমাদের মূল টার্গেট তো স্যার ছাত্রদের হেল্প করা, প্লাস ওরা কন্টিনিউ করতে পারে স্যার, তো সেই হিসাবে কাজ করতে। আচ্ছা, আমি হচ্ছে আপনাকে টাস্ক দেই। টাস্কটা হইতেছে ওই টেক্সট ফাইলের ভিতরে আপনি অনেকগুলো লাইন লেখেন ফুল স্টপ দিয়ে দিয়ে। নোটপ্যাডের ভিতরে, হ্যাঁ? ওই ফাইল ডট টেক্সট এর ভিতরে ফার্স্টে লেখেন ধরেন নর্থ ইউনিভার্সিটি ফুল স্টপ দিয়ে, পরের লাইনে পাশাপাশি লেখেন, নিচে নিচে না, পাশাপাশি লিখেন হচ্ছে, তারপর সিএসসি ডিপার্টমেন্ট লেখেন, ফুল স্টপ দিয়ে আর অন্য কিছু লেখেন, আপনার নাম লিখেন। পাশাপাশি লিখবো, হ্যাঁ? ফুল স্টপ দিয়ে দিয়ে সিএসসি হচ্ছে না, একটা সেন্টেন্সই লেখেন, সেন্টেন্সই লেখেন। ধরেন একটা বই যেভাবে লেখা থাকে, ফুল স্টপ দেন, স্পেস দেন, পাশাপাশি লেখেন। আপনি পেপার পড়েন না? পেপারে কিভাবে লেখা থাকে? ফুল স্টপ দিয়ে পাশাপাশি লাইন থাকে না, ওইভাবে লিখতে জি থাকেন। স্যার। লিখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং লেখেন, স্পেস দেন, ফুল স্টপের পরে একটা স্পেস থাকে না? জি। হ্যাঁ। মানে যেভাবে আমরা বইয়ে দেখি, ঠিক আছে, ওভাবে আর কি লিখতে। বুঝছি স্যার। হ্যাঁ। তো ধরেন আমি আপনাকে বললাম এই এরকম একটা বই আছে, বইটা হচ্ছে টেক্সট ফাইলে আপনাকে দিলাম, এখন দিয়ে বললাম যে প্রত্যেকটা লাইন আলাদা করে দিতে। আরেকটা লাইন লিখেন, ধরেন হ্যালো ওয়ার্ল্ড লেখেন। পাশাপাশি। হ্যাঁ। ফুল স্টপ, শেষ। একটু সেভ করেন। তো ধরেন আপনাকে একটা বই দিলাম আমি টেক্সট ফরম্যাটে, আমরা এরকম 3 লাইনের একটা বই বানাইছি, তখন বললাম যে প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা করে স্ট্রিং এর অ্যারেতে ভিতর ঢুকাইতে, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হবে। তাহলে আমাদের স্প্লিট করতে হবে কি বরাবর বলেন তো? মানে আমরা এখানে যে নোটপ্যাডে যে 3টা লাইন লিখছি সেই 3টা লাইনকে আমরা আলাদা আলাদা ভাবে করে দেখাবো, তাই তো? হ্যাঁ, মানে ফার্স্টে তো ইয়া নিলাম, এখানে তো লেখাই আছে ফাইল থেকে ইনপুট নেওয়ার, তাই না? আপনি রান দিয়ে দেখেন, এখন 3টা লাইনই আসবে। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এই 3টা লাইনকে স্ট্রিং এর অ্যারের ভিতরে আলাদা আলাদা করে ফেলবো। তাহলে আপনি স্প্লিট করবেন কি দিয়ে, মানে আলাদা হবে কি দিয়ে 3টা লাইন? হ্যাঁ, স্পেস দিলে তো আপনার ওয়ার্ড ওয়াইজ আলাদা হয়ে যাবে। আমি বলছি সেন্টেন্স ওয়াইজ। স্যার ফুল স্টপ। হ্যাঁ, ফুল স্টপ দিয়ে আলাদা হবে। তাহলে আমাদের একটা স্ট্রিং এর অ্যারে নেওয়া লাগবে, তাই না? তার আগে আচ্ছা 9 নম্বর লাইন ফাঁকা আছে, একটা অ্যারে নেন, স্ট্রিং এর অ্যারে, স্ট্রিং লেখেন, একটা অ্যারে থার্ড ব্র্যাকেট, স্ট্রিং এর পাশেই লেখেন, ওই সেম স্টাইলেই রাখেন, স্ট্রিং এর পাশেই থার্ড ব্র্যাকেট দেন।
ওপেনিং ক্লোজ থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, তারপরে স্পেস দিয়ে, এখানে না, এখানে তো স্পেস না, ডান পাশে যান কার্সরটা, একটা অ্যারে নেন, নাম দেন যে কোনো একটা অ্যারে, ছোট হাতের, ক্লাসের নাম বড় হাতের দিয়ে স্টার্ট হয়, জি স্যার। ইকুয়াল টু নিউ স্ট্রিং, ধরেন 100 সাইজের নেন, 100 নেন, সেমিকোলন। তার মানে আমরা স্ট্রিং এ অ্যারে নিলাম, তাই না? এখন আমাদের টার্গেট হচ্ছে ওই ডেটাটাকে স্প্লিট করে করে অ্যারের ভিতরে ঢুকানো। আচ্ছা, তাহলে আপনার 14 নাম্বার লাইনে কি করছে, স্ট্রিংটা নিছে ডেটার ভিতরে, তাহলে 14 নাম্বার লাইনের পরে কি ইন্টার চাপেন, 15 নাম্বার লাইনটা হচ্ছে আপাতত কমেন্ট আউট করে দেন। সিস্টেম আউট যেটা আছে, তার মানে আমার ডেটা যেহেতু চলে এসেছে, মানে ডেটার ভিতরে তো চলে আসছে, তাই না স্ট্রিংটা, এখন এটাকে আমার স্প্লিট করাইতে হবে। স্প্লিট করায় কার ভিতর দিতে হবে বলেন তো? স্ট্রিংটার ভিতরে। এর ভিতরে স্ট্রিং এর ভিতরে, জি স্যার। তাহলে এখানে লেখেন 15 নাম্বার লাইনে অ্যারে লেখেন, অ্যারে ইকুয়াল টু ডেটা ফুল স্টপ দেন, ডেটা যেহেতু স্ট্রিং এর অবজেক্ট, সো ডেটা লেখেন ফুল স্টপ স্প্লিট, হ্যাঁ এটা ফুল স্টপ দেন ইনভার্ট কমার ভিতরে, যেহেতু ফুল স্টপ একটা রেজেক্স, ফুল স্টপ ক্ষেত্রে আপনি থার্ড ব্র্যাকেটের ভিতরে দেন, নাইলে এটা পাবে না। থার্ড ব্র্যাকেট দেন একটা ফুল স্টপের দুই সাইডে, মানে ওপেনিং থার্ড ব্র্যাকেট ফুল স্টপ, ক্লোজিং থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এটা সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে ফুল স্টপ দেন, আর আগেরটা কেটে দেন, আগের ফুল স্টপ। মানে আপনি হচ্ছে পাংচুয়েশন গুলো এভাবে থার্ড ব্র্যাকেটের ভিতরে লাগবেন, জি স্যার। ঠিক আছে? এটাতে কাজ করার কথা, হ্যাঁ। এরপর হচ্ছে ওয়াইল লুপের বাইরে একটা ফর লুপ নেন, ওয়াইল লুপের পরে পরে, মানে আমি আর এটাকে প্রিন্ট করবো, তো ওয়াইল লুপ থেকে বের হয়ে পরে 19 নাম্বার লাইনের পরে 19 নম্বর লাইন। ও আচ্ছা আচ্ছা। একটা পুরা ওই লুপটাকে, মানে আমি স্ট্রিং এ এটাকে যদি ট্রাভার্স করতে চাই, একটা স্ট্রিং এর ভ্যারিয়েবল নেন, স্ট্রিং এ, কথা কথা স্ট্রিং এ স্পেস এ কোলন দুইটা ডট, তারপর হচ্ছে অ্যারেটার নাম লেখেন অ্যারে, তার মানে হচ্ছে আমি এই এ ভ্যারিয়েবলটা পুরো অ্যারেটাকে ট্রাভার্স করবে একটা একটা করে, যদি ভিতরে সবকিছু থেকে থাকে। এখন হচ্ছে বাইরে নিচে লেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এস আউট দিয়ে এটাকে প্রিন্ট করে দেন, এখন কাজ করে কিনা। রান করবো স্যার। হ্যাঁ দিয়ে দেখেন কাজ করে কিনা, এরর রাস্তা করে। কাজ করে না, বুঝতে তো। সব আলাদা স্যার আলাদা। ফর লুপের ভিতরের কন্ডিশনটা এমন কেন বুঝতে পারলাম না। আচ্ছা, এভাবে আর কি ফর লুপ লেখা যায়, তার একটা ওয়ে। এটার ওয়েটা হচ্ছে আপনার কোলনের বাম পাশে যে ভ্যারিয়েবলটা আপনি নিবেন, ভ্যারিয়েবলটা হচ্ছে ওই আপনার অ্যারের ভিতরে যত এলিমেন্ট আছে প্রত্যেকটাকে ফেচ করে করে নিয়ে আপনাকে প্রিন্ট করার জন্য আপনি ওইটা ইউজ করতে পারবেন। মানে প্রত্যেকবার এ হবে আপনার অ্যারের এক একটা এলিমেন্ট, এবং সেটা ইটারেটিভ ওয়েতে মানে আস্তে আস্তে করে সামনে আগাবে এবং একটা করে এলিমেন্ট ফেচ করে নিয়ে এসে প্রিন্ট করবে। ফার্স্টে ধরেন অ্যারের যে প্রথম ইন্ডেক্সে যে ছিল তাকে নিয়ে আসছে প্রিন্ট করছে, তারপরে এ হয়েছে পরের ইন্ডেক্সটাকে নিয়ে আসছে প্রিন্ট করছে। বুঝতে পারছেন? এটা একটা ওয়ে লেখার, কিভাবে শর্টকাটে লেখা যায়। স্যার
আমরা যে হচ্ছে ফুল স্টপ দিয়ে স্প্লিট করলাম, কিন্তু এটা তো ইফিশিয়েন্ট ওয়ে না, মানে এক লাইনে তো দুইটা থাকতেই পারে। এক লাইনে এক লাইন মানে একটা লাইনে দুইটা ফুল স্টপ থাকতেই পারে। থাকতেই পারে, তখন তো এফিশিয়েন্ট তো না। আমি তো এটার আমি তো এফিশিয়েন্ট দেখাচ্ছি না, আমি তো সিম্পলি দেখাচ্ছি যে জাস্ট লাইনগুলোকে আলাদা করা। এফিশিয়েন্ট করতে গেলে আপনাকে আরো কমপ্লিকেটেড রেজেস লেখা লাগবে, তাই না? তখন বুঝছি। আপনাকে আরো আরো কন্ডিশন দিয়ে দিয়ে আলাদা করতে হবে, যে একদম পাশাপাশি ফুল স্টপ থাকলে হবে না, ফুল স্টপের পাশে পরে একটা স্পেস থাকাই লাগবে, তাইলে হচ্ছে ওটা নেক্সট লাইন। আপনারা হচ্ছে এই কাজ করতে পারেন, ডাটা সেট থেকে টেক্সট ফাইল যখন জেনারেট করবেন, মানে ডাটা সেটে তো অনেক রকম মিক্স থাকে, তো মডেল রান দেওয়ার আগে আমাদের হচ্ছে ওই ডাটা সেটটাকে ঠিক করতে হয়, এটাকে বলে প্রি প্রসেসিং। প্রি প্রসেসিং করার সময় আপনাকে অনেক রিজেক্টস লেখা লাগবে, এটা ট্রাই করতে পারেন। আপনি হচ্ছে এটা পিডিএফ থেকে টেক্সট ফাইলে নিয়ে টেক্সট ফাইলটাকে এরকম ইম্পোর্ট করে তারপর ওটার ভিতরে টেক্সট গুলো লিখে প্রি প্রসেসিং করতে পারেন। অনেক ফাইল আছে, ধরেন শুধু স্ট্রিংই না, ধরেন আপনার মেডিকেল টার্মস এর ফাইল আছে, নাম্বারিং ফরম্যাটের ফাইল আছে, ওগুলোকে ঠিক করতে পারেন। আমি একটা টেক্সট ফাইল দিবনি আপনাকে, টেক্সট ফাইলটাকে কিছু কন্ডিশন চেঞ্জ করে করে ওটাকে প্রি প্রসেস করে দেন। মনে করে দেন, বাসায় গিয়ে দেবো না। তো রেজেক্টস হ্যান্ডলিং কিন্তু অনেক কঠিন, মানে অনেক সময় লাগে আর কি, খুব তাড়াতাড়ি কিন্তু হয় না। একটা হ্যান্ডেল করলে দেখবেন যে আরেকটা বের হয়ে যেতেছে। যে বললেন না ফুল স্টপ, তারপর অনেক কিছুই থাকতে পারে। ধরেন যদি আপনি আপনাদের আইডি আর নেম যদি একটা টেক্সট ফাইলে সবাই লিখে দেন, তো এটাকে আলাদা করতে পারবেন না এখন? সবার আইডি আর নেম পাশাপাশি ধরেন লেখা আছে, স্পেস দিয়ে দিয়ে দিয়ে। সেম তো স্যার তাহলে। ধরেন একটা টেক্সট ফাইলে পাশাপাশি আইডি আর নেম লেখা আছে সবার, পুরো ক্লাসের সবার, তখন আপনাকে চাইলে আলাদা করতে পারবেন না আইডি আর নেম গুলোকে? দুইটা অ্যারেতে নিতে পারবেন? মানে আইডির অ্যারেতে শুধু আইডি থাকবে, নেমের অ্যারেতে শুধু নেম থাকবে। তোকে রেজেস হ্যান্ডেল করতে হবে, কন্ডিশন লিখতে হবে যে কিভাবে কোনটা আইডি, আইডি কিভাবে চিনবে। কোশ্চেনটা বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। বাসায় ট্রাই করবেন, কিন্তু সময়ের ব্যাপার, সময় দিয়ে কন্ডিশন বানাবেন, তারপর ওইটা বেশ লিখবেন। ধরেন তার আইডি এরভাবে আছে, আইডি আর নেম আছে টেক্সট ফাইলটা, এটা আপনার আইডি, কথার কথা, স্পেস দিয়ে আপনার নাম লেখা আছে, পাশেই ধরেন এই পাশের একটা আইডি আরেকটা নেম, পাশের একটা আইডি পাশের একটা নেম। আপনাকে আমি বললাম যে আইডির অ্যারেতে হচ্ছে এই শুধু আইডি গুলো থাকবে, ইন্টিজার আইডি, আর নেমের অ্যারেতে শুধু নামগুলো থাকবে। ঠিক আছে, এটা একটা করবেন। তারপর হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, জাস্ট আইডি নেম একসাথে থাকবে টেক্সট স্ট্রিং এর অ্যারেতে, আইডি নেম একটা একটা করে, মানে এখানে একটা আইডিও থাকবে একটা নেমও থাকবে, পরের ইন্ডেক্স একটা আইডি থাকবে একটা নেম থাকবে, পরের ইন্ডেক্স একটা আইডি থাকবে একটা নেম থাকবে, মানে ম্যাপিং করতে হবে আপনাকে। এই আইডি যে নামেরই পরের আইডি যে পরের জন্য নামের সাথে মিল আছে, এগুলো হচ্ছে ম্যাপিং করে করে তোকে কন্ডিশন বানাইতে হবে। বুঝতে পারতেছেন? জি স্যার। করা যায় আসলে, আপনাকে এখানে ম্যাথমেটিক্যাল কন্ডিশন দিলেও হবে। ধরেন এটা যদি আমার 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, মানে আপনি হচ্ছে 1 2 একসাথে রাখবেন, 3 4 একসাথে রাখবেন, 5 6 একসাথে রাখবেন। ম্যাথমেটিক্যাল কন্ডিশন দিয়েও করা যায়, এগুলোকে আপনাকে কাউন্ট করতে হবে প্রত্যেকটা ওয়ার্ডকে। যাই হোক, আজকের টার্গেটে আসেন। টার্গেটটা আমাদের যেটা ক্লিয়ার করতে হবে আজকে, আমরা একটা ফাইল লোকেশন থেকে টেক্সট ফাইলকে কি স্ট্রিং আকারে এনে প্রিন্ট করতে পারি? এটা কি ক্লিয়ার হয়েছে? একটা ফাইলের লোকেশন থেকে টেক্সট ফাইলকে স্ট্রিং আকারে প্রিন্ট করা। ফার্স্টে ফাইল ক্লাস নেবেন, টেক্সট ফাইলটা লোকেশন দিবেন, স্ক্যানারের ভিতরে অবজেক্টটা পাস করবেন, তারপরে এই অবজেক্টটা ডট হ্যাজ নেক্সট লাইন যতক্ষণ ট্রু হতে থাকবে, মানে যতক্ষণ শেষ না হবে ফাইলটা, সে ভিতরে হোয়াইল লুপ ঘুরতে থাকবে। তারপর স্ট্রিং এর ডাটার ভিতরে আমি এই অবজেক্টটা নেক্সট লাইন করে করে
স্ট্রিংটাকে রাখবো, রেখে হচ্ছে ডাটাটাকে প্রিন্ট করবো। এটাকে বাদ দেন, আগে এগুলোকে বাদ দেন। স্ট্রিং ডাটাটাকে প্রিন্ট করব, তাইলে আমার পুরো টেক্সট ফাইল থেকে যত লাইন আছে প্রত্যেকটা স্ট্রিং আকারে বের হয়ে আসবে। এতটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আজকে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে অ্যারে অফ অবজেক্টস, আরেকটা হচ্ছে ফাইল রিড। আপনারা নিজেরা যেটা করবেন, একটা টেক্সট ফাইল ক্রিয়েট করবেন, ঠিক আছে? মানে হচ্ছে কোড থেকে রাইট করবেন। আপনি যে ক্লাসটার বাসায় দেখবেন, ক্লাস আছে, ফাইল রাইটার আছে, প্রিন্ট রাইটার আছে। ক্লাসের অবজেক্ট খুলে আপনি হচ্ছে ডিরেক্টলি একটা লোকেশন দিয়ে প্রিন্ট মানে টেক্সট ফাইল জেনারেট করতে পারবেন ফ্রম কম্পাইলার। বুঝতে পারছি? মানে আপনার টেক্সট ফাইল থেকে ইম্পোর্ট করছেন না, এখন হচ্ছে টেক্সট জি ফাইল স্যার। এক্সপোর্ট করবেন। মানে হচ্ছে আপনি টেক্সট ফাইল বানাবেন কিন্তু সেটা কম্পাইলার থেকে, এবং যে লোকেশন দিয়ে দিবেন ওই লোকেশনে যে সেটা ক্রিয়েট হবে। আপনি হচ্ছে ফাইল রাইটার ক্লাসটা নিয়ে স্টাডি করবেন আর প্রিন্ট রাইটার করে আমাকে দেখান নেক্সট ক্লাসে। কিছুই না, 2 লাইন লিখলেই হয়ে যায়। যতটুকু বুঝাইছি অ্যারে অফ অবজেক্টস আর ফাইল, কোনো কনফিউশন আছে কারো? স্যার বুঝতে পারছেন? এক্সেপশন কেন এখানে হ্যান্ডেল করতে হলে ঠিক ক্লিয়ার না। আচ্ছা, ওইটা হচ্ছে আপনার, আমরা তখন ট্রাই ক্যাচ দেইনি, তাই না? মানে নর্মালি তো এক্সেপশন আসতে পারে, সেই জন্য আমরা আগে থেকে মেইনে লিখে রাখছি যে থ্রোজ এক্সেপশন, মানে যে কোনো এক্সেপশন আসে ওটা আমরা কেয়ার করব না, এক্সেপশন হ্যান্ডেল হয়ে গেছে আর কি। যেহেতু মেইন ফাংশনের ভিতরে আমরা ট্রাই ক্যাচ ছাড়া লিখছি না, আগে থেকে আমরা মেথডটার স্যার। ভিতরে মেইন মেথডটাকেই বলে দিছি যে এক্সেপশন যেই লেভেলে এক্সেপশন আসুক আমরা থ্রো করব, না হলে আপনাকে ট্রাই ক্যাচ দিয়ে লিখতে হবে। বুঝতে পারছেন? ওখানে যদি আপনি থ্রোজ না দেন তার ভিতরে ট্রাই ক্যাচ দিয়ে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে। ফাইল ইনপুট আউটপুট তারপর নাম্বার ফরম্যাট এসবের ক্ষেত্রে আপনার যে এক্সেপশনটা আসে সেটার নাম হচ্ছে আপনার ইনপুট আউটপুট এক্সেপশন। সেটা একটা ক্লাস জাভার, ওটাকে আপনার ইম্পোর্ট করে করতে হয়। সো এই জন্য আপনি প্যারা না নিয়ে একবারে মেইন ফাংশনের পাশেই থ্রোজ এক্সেপশন লিখে দিছি, যেন ওই ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল না করা যায়। বাট থ্রোজ যদি আপনি অন্য মেথডে দিতেন, অন্য মেথডে, মেইন মেথডে না, সেই ক্ষেত্রে আপনার মেইন ফাংশন থেকে যখন ওইটাকে অ্যাক্সেস করতে চাইতেন তখন কিন্তু অবশ্যই সেটাকে ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করতে হইতো। একটা মেথডের পাশে থ্রোজ লেখা মানে হচ্ছে ওই মেথডটা কি কি রকমের এক্সেপশন আসতে পারে মেথডটাকে কল করার কারণে সেটাকে বলে রাখা, এবং ওই এক্সপ্রেশন গুলোকে পরে হ্যান্ডেল করা। এটা তো মনে আছে আপনাদের, তাই না? আগে পড়ছে কোথায় থ্রোজ দিব, কোথায় থ্রো লিখবো। বুঝতে পারছেন? জি স্যার। জাস্ট এক্সেপশন হ্যান্ডেল করার জন্য ওখানে লিখে রাখছি, যেহেতু ট্রাই ক্যাচ দেওয়া হয়নি। ওটা না দিলে আপনাকে ভেতরে ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করতে হতো। ঠিক আছে, অ্যারে অফ অবজেক্টস ক্লিয়ার? কিভাবে ক্রিয়েট করবেন? ফার্স্টে একটা অ্যারে নিতে হবে আপনার, পরে হচ্ছে অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সের ভিতরে একটা করে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এই তো, আর বাকিটা সব আগের মতোই, অবজেক্টের অ্যাসাইন করা, অবজেক্ট থেকে মেথড, অবজেক্টের একটা ক্লাসের যত ইনস্ট্যান্সেস আছে সেগুলোকে কল করা, বাকি সবকিছু আগের মতো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ল্যাব কয়টায়? 4টায় স্যার। 4টায়। আচ্ছা, আমি একটু স্যারের রুমে গেলাম, দেখি লেট হইতে পারে, 4:10-15 বাজতে পারে। তাহলে Stop আজকে করে দিবেন। রেকর্ডিংটা স্টপ করলাম। হ্যাঁ, স্টপ করে দিলাম। থ্যাংক ইউ।